নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা হেমেন্দ্র কুমার রায় রচিত পিশাচ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। বাড়িওয়ালি অত্যন্ত নির্মমভাবে বললে, আজ্ঞে হ্যাঁ, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। আমি বললাম, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন? ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমারী বললে, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আজ্ঞে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছে যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এ বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকমের দামি গাছগাছরা আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অনভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, সেই ভয় কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুবই স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময়বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা। তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভেতরে 1 ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সব রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময়বাবু রটিয়ে দিলেন তার বাগানে নাকি ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। আমি বললাম, তারপর থেকে রামময়বাবু কি আর বাগানের ভিতরে যেতেন না? যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে আরেক সকালে বাগানের ভিতরে আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় যে হচ্ছে একজন পুরনো দাগি চোর, চুরি করবার মতলবে এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভেতরেও 1 ফোঁটা রক্ত বা রস ছিল না। আমি খানিকক্ষণ ভেবে বললাম, তারপর রামময়বাবু কেমন করে খুন হলেন সে কথা একটু বলুন। খুন? না না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময়বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমারী শুধালো, তার দেহেও কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কিছু শোষণ করেছিল কেউ? মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুকে লোকেরা তা বিশ্বাস করবে কেন?
রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। আমি বললাম, আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভেতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহেও রক্ত বা রস থাকতো না। আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখিও পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে আর কেউ যায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে আমার মনে হয় না। কুমারী বললে, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালি কিছুক্ষণ বিস্মিত নেত্রে কুমারী ও আমার মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্যে, নরহত্যার জন্যে নয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। আমি ও কুমারী বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠলাম। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে, তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্য ক্ষেত। মাঝে মাঝে এক একটা পুরো পুকুর আর জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পেছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটাই হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশাতে মিশাতে আমি বললাম, আচ্ছা কুমারী, তুমি ভূত, পেতনি, পিশাচ এসবে বিশ্বাস করো? সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না। পিশাচরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে সে আশ্রয় নেয়। তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত শুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। আমি ও কুমারী দুজনেই জানালা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করলাম, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে আছে। আমি চা ঢেলে একটা পেয়ালা কুমারীর দিকে এগিয়ে দিয়ে বললাম, কিন্তু ওই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেল না? এই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটাই বা চিপ পাবে? সামনের টেবিলের ওপর এক চাপড় দিয়ে কুমারী বলে উঠল, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় চিপ থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? তা তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে তাহলে। আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না।
আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির ওপরে ফেলে দিলে। আমিও কুমারী দুজনেই চমকে দাঁড়িয়ে উঠলাম। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেলাম। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। আমি হাস্যমুখে গর্জন করে বললাম, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? বিড়ালটা প্রকাণ্ড একটা লাফ মেরেই জালনা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। তারপরেই সব চুপ। আমি আশ্চর্য হয়ে বললাম, কুমারী, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন রে? দাঁড়াও, আমি আমি একবার দেখে আসছি। খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে কিন্তু ও বাগান বিপজ্জনক। তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর না হয় ওখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় আমি ও কুমারী জানি না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে, বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। আমি কুমারীকে ডেকে বললাম, কুমারী, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? না গো, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বাহ, কি চমৎকার না? দেখো কুমারী, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপর যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি বিশ্বাসই করতাম না। গাঢ় বেগুনি ফুল আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। এই রক্তমুখো অর্কিড ফুল। একবার শিগগিরই এসো এদিকে, তাড়াতাড়ি। কি হলো কুমারী? কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলাম কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেখানেই আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। আমরা দুজনেই অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। বুঝলে, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। কে কে বধ করলে? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রে তা বুঝবার চেষ্টা করতেই হবে। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে আমি আর কুমারী সন্ধ্যার পর বাগানে এসে বসলাম। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালি সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয় কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে আমরা কোনো মানুষেরই সাড়া শব্দ পাইনি। আমাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল।
আমি ও কুমারী দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলাম। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেরে ফেলবে। হঠাৎ আমার নাকে ভেসে এলো একটা মিষ্টি গন্ধ। আমি কুমারীকে ডেকে বললাম, কুমারী, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি বটে, কিন্তু এই বাগানে সকালে তো কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এ ফুল রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। একবার আমি দেখে আসছি, তারাও তো। এই বলে কুমারী ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপরই সেই রক্তমুখ অর্কিডগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ, বাঁচাও, বাঁচাও আমাকে, এবং সঙ্গে সঙ্গেই কুমারীর দেহ মাটির ওপর লুটিয়ে পড়ে বিষম ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই আমি সেখানে গিয়ে হাজির হলাম এবং কুমারীর দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে আর বিলম্ব হলো না আমার। আমি তখনই রিভলভার তুলে অর্কিডটাকে লক্ষ্য করে উপরি উপরি দুবার গুলি বৃষ্টি করলাম। তারপর মাটি থেকে কুমারীর বন্দুকটা নিয়ে আরো দুবার ছোড়বার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমারী তখনও অজ্ঞান হয়ে আছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দাঁড় থরথর করে কাঁপছে। আমি তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসলাম। কুমারীর জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখনও ফোড়ার মতন টাঁটিয়ে রয়েছে। পাশে আমি দাঁড়িয়েছিলাম। তুমি ঠিক আছো কুমারী? তা আসল ব্যাপারটা বুঝতে পারলে? একদম। কেতাবে পড়েছিল দক্ষিণ আমেরিকা ও আরো কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদ শাস্ত্রের পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগায় সঙ্গে সঙ্গে সে রক্ত পান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে ওই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো শুয়া দিয়ে তাদের আক্রমণ করত। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত পিশাচ। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।